পরদিন সকালে লুজিয়া ঘুমে আছে। থেয়ং রুমে গিয়ে লুজিয়ার কপালে চুমু এঁকে দিল। লুজিয়া চোখ খুলেই দেখে থেয়ং। লুজিয়া বলল, থেয়ং সরি, প্লিজ তুমি আমার সাথে রাগ করো না, আমি তোমাকে খুব ভালোবাসি থেয়ং। মা দেখলো লুজিয়া ঘুমের মধ্যে কান্নাকাটি করছে। হ্যালো লাভলি পিপল, আমি সাদিয়া, আর আজ আমি আমার ধারাবাহিক গল্প সেলিব্রিটি লাভার থেয়ং মাই হাজব্যান্ড এপিসোড 34 শোনাবো। আশা করি গল্পটা সবার কাছে অনেক ভালো লাগছে। তো আর বেশি কথা না বাড়াই, চলুন যাওয়া যাক গল্পে। तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। আর থেয়ংয়ের নাম নিচ্ছে বারবার। মা লুজিয়াকে ডাকলো, লুজিয়া, লুজিয়া। একটু ঠেলা দিতেই লুজিয়া চমকে ওঠে, দেখে থেয়ংয়ের মা দাঁড়িয়ে আছে। লুজিয়া চোখ মুছে আর ভাবে, এটা স্বপ্ন ছিল। টাইম স্কিপ। সন্ধ্যায় জেনির বার্থডে পার্টি। থেয়ং কি পরবে বুঝতেই পারছে না। থেয়ং আলমারি থেকে সব কাপড় বের করলো আর একটা একটা করে নিজের গায়ে ধরে আয়নাতে দেখছিল। এমন সময় লুজিয়া আসলো। লুজিয়া দেখলো থেয়ং পুরা বিছানায় কাপড় চুটিয়ে রেখেছে। লুজিয়া দরজায় টোকা দিয়ে বলল, আসবো? থেয়ং বলল, আসো। লুজিয়া ভিতরে আসে। থেয়ং বলল, কিছু বলবে? লুজিয়া বলল, থেয়ং, তোমার কিছু লাগলে আমাকে বলো, হ্যাঁ, এইটাই বলার ছিল। থেয়ং উত্তরে বলল, বলা হয়েছে, এখন তাহলে যাও। লুজিয়া অবাক হয়ে থেয়ংয়ের দিকে তাকিয়ে দেখল আর মনে মনে ভাবল, ছেলেটার এত পরিবর্তন। লুজিয়া চলে যেতে লাগলে থেয়ং লুজিয়াকে দাঁড়াতে বলল। লুজিয়া দাঁড়ালো। থেয়ং বলল, সন্ধ্যায় সবাই আসবে, তুমি দয়া করে রুম থেকে বাইরে বের হও না, নিজের রুমেই থেকো, তোমার খাবার রুমে দিয়ে যাবে, এখন যাও। লুজিয়া মাথা নিচা করে কিছু না বলে বের হয়ে গেল। সন্ধ্যায় অনেক মানুষ আসলো। টিমের সবাই আসে জেনির বার্থডেতে। জেনিও তৈরি হয়ে আসলো। সবাই জেনিকে উইশ করছে। জেনি কেক কাটলো। এইদিকে লুজিয়া রুমের লাইট বন্ধ করে জানালা একটু ফাঁক করে সবাইকে দেখছে। জেনি ও তার বান্ধবীদের সাথে থেয়ংয়ের পরিচয় করিয়ে দিচ্ছে। একজন একজন করে সবাই থেয়ংকে হাক করছে। লুজিয়া জানালা থেকে এগুলো সবই দেখছিল। তার ভীষণ একা লাগছিল ওই বদ্ধ রুমে। জিমিন এদিক ওদিক তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, লুজিয়াকে দেখছি না। জিমিনকে এদিক ওদিক তাকাতে দেখে কাছে এসে বলল, জিমিন, কাউকে খুঁজছ? জিমিন বলল, না তো, এমনি দেখছিলাম। জেনি মুচকি এসে চলে গেল এবং মাইক হাতে নিয়ে বলল, আমরা সবাই একসাথে কাপল ডান্স করতে চাই। গান গাইবে আমার ভাইয়া, জিন, জিমিন, জাংকুক। সবাই হাততালি দিল। নামজেন বলল, যেহেতু আজ জেনির বার্থডে, সেহেতু জেনি বলবে সে কি গানে ডান্স করতে চায়। জেনি ওর বান্ধবীর সাথে কথা বলে ঠিক করলো এবং মাইকে বলল, জাস্ট ওয়ান ডে, এই গানে আমরা ডান্স করব। লুজিয়া শুনেই বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। জেনি জিমিনের সামনে গিয়ে হাত বাড়িয়ে দিল। জিমিন একটু অবাক হলো। জেনি বলল, আরে হাতটা তো ধরো, ডান্স করব, এসো। থেয়ং তার বোনের কথা শুনে অবাক হয় আর মনে মনে ভাবে, জেনির ভাব খুব একটা ভালো ঠেকছে না। জিমিন জেনির হাত ধরল এবং ডান্স শুরু করলো সবাই, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন। লুজিয়া ওদের ডান্স দেখে সেই ক্যাম্পিং এর কথা মনে পড়ে গেল। এইভাবেই গানে তারা নাচছিল। থেয়ং গান গাইতে গাইতে উপরের জানলার দিকে তাকালো। লুজিয়া দেখলো থেয়ং তাকিয়ে আছে।
লুজিয়া আস্তে করে জানালাটা ভিড়িয়ে দিয়ে বন্ধ করে দিল। থেওং এর খারাপ লাগছিল, হয়তো সে লুজিয়াকে মিস করছিল। জিমিন বলল, থেওং, লুজিয়া কোথায়? থেওং বলল, ও ভিতরে আছে, রুমে। জিমিন বলল, ওর হয়তো একা একা খারাপ লাগছে, তুই যা, ওর সাথে দেখা করে আয়, ওর ভালো লাগবে। থেওং বলল, না, যাব না। জিমিন ভুরু কুচকে বলল, কেন? থেওং, আমার মনে হয় তুই একটু বেশি বেশি করছিস। থেওং বলল, জিমিন বাদ দে না, এখন এই বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছে করছে না। জিমিন আর কোনো কথা বলল না। থেওং মনে মনে ভাবে, লুজিয়া কি খেয়েছে? অনেক রাত তো হলো। এই ভেবে থেওং তার মার কাছে গেল। থেওং বলল, মা, লুজিয়াকে খাবার দিয়েছো? মা বলল, দিয়ে আসা হয়েছিল, কিন্তু ও খায়নি। থেওং ভুরু কুচকে বলল, কেন? মা বলল, জানি না, হয়তো মন ভালো নেই তাই। থেওং চলে যেতে লাগলে মা থেওংকে দাঁড়াতে বলে। মা বলল, থেওং, এদিকে আয়, আমার কাছে বস। থেওং বলল, মা বলো। মা বলল, জানিস, আজ সকালে লুজিয়া ঘুমের মধ্যে তোর নাম ধরে ডাকছিল আর বারবার সরি বলে কাঁদছিল। থেওং কোনো কথা বলল না, উঠে চলে গেল। থেওং বসে বসে ড্রিঙ্ক করছে আর লুজিয়ার কথাই ভাবছে। আমি লুজিয়াকে কেন কষ্ট দিচ্ছি? আমি তো ওকে ভালোবাসি, আমি তো ভালোবেসে ওকে বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু ও তো সবচেয়ে বেশি আমার থেকেই কষ্ট পাচ্ছে। থেওং কাজের মেয়ে শিয়াকে ডেকে বলল লুজিয়াকে যে বলতে সে ডাকছে। শিয়া গিয়ে দরজায় নক করে বলল, ম্যাডাম, থেওং স্যার আপনাকে ডাকছে। লুজিয়া শুনে খুশি হয়ে গেল এবং চোখ মুছে রুমের দরজা খুলে দৌড়ে থেওং এর কাছে গেল। লুজিয়া দেখলো থেওং বসে আছে। লুজিয়া ধীর সুরে বলল, আমাকে ডাকছো? পার্টি তখন শেষ, তেমন কেউই ছিল না। থেওং বলল, এদিকে আসো, বসো এখানে। লুজিয়া গিয়ে বসলো। লুজিয়া অবাক হয়ে বলল, তুমি ড্রিঙ্ক করেছো? থেওং বলল, করেছি। লুজিয়া বলল, কেন থেওং? থেওং একটু জোরে বলল, কেন, তোমার সমস্যা? লুজিয়া মন খারাপ করে বলল, না, এমনি জাস্ট জিজ্ঞাসা। থেওং দাঁড়াতে লাগলে পায়ের সাথে পা বের লেগে পড়ে যায়। লুজিয়া থেওংকে ধরে। থেওং বলল, আরে, আমার এখনো তেমন নেশা হয়নি, ছাড়ো আমাকে, আমি দাঁড়াতে পারবো। লুজিয়া বলল, থেওং, আমার মনে হয় তোমার এখন রুমে যাওয়া উচিত। থেওং লুজিয়ার ঠোঁটে আঙুল দিয়ে শশ বলল। থেওং 2টা বিয়ারের বোতল নিল এবং লুজিয়ার হাত ধরে যেতে লাগলো। লুজিয়া বলল, কি করছো? থেওং, লাগছে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? থেওং দাঁড়ালো আর বলল, তুমি বড্ড বেশি কথা বলো লুজিয়া, দয়া করে কিছুক্ষণ চুপ থাকবে? লুজিয়া বলল, ঠিক আছে, কিন্তু আমাকে। থেওং বলল, চুপ করো। থেওং লুজিয়াকে সুইমিং পুলের কাছে নিয়ে আসলো। লুজিয়া মনে মনে ভাবে, থেওং আমাকে সুইমিং পুলের সামনে নিয়ে আসলো কেন? আমাকে আবার পুলের মধ্যে ফেলে দিবে না তো? থেওং লুজিয়ার দিকে তাকালো। লুজিয়া থেওং এর দিকে তাকালো ভয়ে ভয়ে। থেওং বলল, কি হয়েছে? লুজিয়া বলল, কই, কিছু না তো। থেওং পুলের সামনে বিয়ারের বোতল রাখলো। লুজিয়া এবার ভয় পেতে লাগলো। লুজিয়া মনে মনে ভাবলো, এখন আমাকে নিশ্চয়ই থেওং পানিতে ধাক্কা মেরে ফেলে দিবে। লুজিয়া ভয়ে ভয়ে চোখ বন্ধ করে পিছনে ঘুরে দাঁড়ালো। থেওং পুলে পা ডুবিয়ে বসলো। থেওং পিছনে ঘুরে দেখলো লুজিয়া পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে। থেওং বলল, লুজিয়া। লুজিয়া বলল, থেওং বলে সামনে তাকাতেই দেখে থেওং বসে আছে। থেওং বলল, কি? লুজিয়া মুচকি এসে বলল, না, কিছু না। লুজিয়া মনে মনে ভাবলো, আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম। থেওং বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো এখানে। থেওং বিয়ারের বোতল হাতে নিয়ে বিয়ার পান করছে আর পুলের পানির দিকে তাকিয়ে আছে। লুজিয়াও পানির দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলছে না, দুজনের মাঝেই নিরাপত্তা কাজ করছে। এইভাবে 10 মিনিট পার হলো। লুজিয়া থেওং এর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, 10 মিনিট থেকে বসে আছি,
স্যার এক বোতল বিয়ার খেয়েও শেষ করেছে, আরেক বোতল হাতে নিয়েছে, কিন্তু এখনো একটা কথাও বলল না। আমি কি তাহলে কথা বলা শুরু করব? ভাবতেই থেয়ং বলল, চুপ করে আছো কেন? তোমার কি আমাকে কিছু বলার আছে? তাহলে বলো, আমি শুনবো। লুজিয়া বলল, কি বলবো থেয়ং? থেয়ং বলল, কেন? তোমার তো অনেক কথা বলার আছে, তাই না? তো বলো। লুজিয়া বলল, থেয়ং, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। তোমার গানের পেজটা ছিঁড়া উচিত হয়নি, বা তোমার ব্যাগে কাগজটা রাখা ঠিক হয়নি। আমি কারো কাছেই তোমাকে কালার করতে চাইনি থেয়ং। আমি শুধু চাই আমরা আবার আগের মতো হয়ে যেতে। কিছু সময় পর থেয়ং বলল, লুজিয়া। লুজিয়া বলল, বলো। থেয়ং বলল, আমাকে ওইখান থেকে আরো 2 বোতল বিয়ার এনে দাও তো। লুজিয়া থেয়ংয়ের দিকে তাকিয়ে ভাবে, কেন তুমি এমন করছো থেয়ং? আমার কথার কোনো জবাব দিলে না কেন তুমি? থেয়ং বলল, লুজিয়া। লুজিয়া সজাগ হয়, হ্যাঁ কি বলছো? থেয়ং বলল, যাও। লুজিয়া বলল, থেয়ং, অনেক হয়েছে, আর খেও না। এখন রুমে চলো, শুয়ে পড়বে, রাত অনেক হয়েছে। থেয়ং মাতাল সুরে লুজিয়াকে বলল, তুমি যাবে নাকি আমার গিয়ে নিয়ে আসতে হবে? লুজিয়া গিয়ে 2 বোতল বিয়ার নিয়ে আসলো। থেয়ং বোতল খুলে আবারও খেতে শুরু করে। থেয়ং পিছনে ঘুরে তাকিয়ে দেখলো লুজিয়া দাঁড়িয়ে আছে। থেয়ং বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। লুজিয়া বসলো। থেয়ং বলল, তো বলো, আর কি বলার আছে? লুজিয়া বলল, কেন আমার সাথে এমন করছো তুমি? থেয়ং, তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? তাহলে কেন এমন করছো? আমি কষ্ট পাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। থেয়ং প্লিজ। এমন সময় বৃষ্টি আসলো। লুজিয়া উঠে দাঁড়ালো। থেয়ং বসেই আছে। লুজিয়া বলল, থেয়ং উঠো, বৃষ্টি আসছে তো, চলো ভিতরে যাই। থেয়ং কিছুই বলছে না। লুজিয়া বলল, থেয়ং, বৃষ্টি জোরে আসছে কিন্তু, এবার উঠো, না হয় একবারে ভিজে যাবে। কাঁধে হাত রেখে বলল। থেয়ং লুজিয়ার হাতের দিকে তাকাতে লুজিয়া হাত সরিয়ে একটু দূরে দাঁড়ালো। থেয়ং বিয়ারের বোতল হাতে নিয়ে দাঁড়ালো এবং লুজিয়ার দিকে ঘুরে। লুজিয়া মনে মনে ভাবে, এইবার থেয়ং আমাকে নিশ্চয়ই বকা দিবে। ভাবতেই থেয়ং লুজিয়ার হাত ধরে টান দিয়ে কাছে নিয়ে আসে এবং এক মুহূর্ত দেরি না করে লুজিয়ার নরম ঠোঁটগুলোর মাঝে ঠোঁট ডুবিয়ে দেয় এবং কিস করে। লুজিয়া কিছু বুঝে উঠতেই পারল না। লুজিয়া বড় বড় চোখ করে থেয়ংয়ের দিকে তাকিয়ে আছে, আর থেয়ং চোখ বন্ধ করে লুজিয়াকে কিস করছে। থেয়ং লুজিয়ার ঠোঁটে একের পর এক কামড় দিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। লুজিয়া থেয়ংকে সরানোর চেষ্টা করে, কিন্তু থেয়ং লুজিয়ার কোমর শক্ত করে নিচে থেকে ধরে রেখেছে। লুজিয়া যেন নিঃশ্বাস নিতে পারছিল না। থেয়ং কিস করেই লুজিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলল, সব ভুল আমার। আমি ভুল করেছি। প্রথম ভুল করেছি তোমাকে পছন্দ করে, তোমার চোখের মায়ায় পড়ে। দ্বিতীয় ভুল করেছি তোমাকে ভালোবেসে। তৃতীয় ভুল করেছি তোমার কাছে এসে। আর চতুর্থ ভুল করেছি তোমার প্রতি আসক্ত হয়ে বাংলাদেশে ছুটে গিয়ে। আর পঞ্চম ভুল করেছি তোমাকে বিয়ে করে। আমি অনেক ভুল করেছি, সত্যি আমার ভুল হয়ে গেছে। আমি আমার ক্যারিয়ারের কথা না ভেবে তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম। খুব বড় ভুল হয়ে গেছে বলে মাটিতে বসে পড়ে। থেয়ংয়ের চোখ থেকে গড়িয়ে আসে এক রাশ অভিমানী কান্না। লুজিয়া থেয়ংয়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। লুজিয়া মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলল, থেয়ং, তোমার তোমার কোনো ভুল নেই, ভুল আমার। আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি। বাংলাদেশে আসতে আমি তোমাকে বাধ্য করেছি। আমি আমি তোমাকে বিয়ে করার কথা বলেছি। আসলে আমি বামুন হয়ে চাঁদে হাত বাড়িয়েছি। আমি ভুলে গেছিলাম তুমি একজন সেলিব্রিটি, আর সেলিব্রিটিরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি ভুল।
আমার চিন্তা ভুল, আমার সব ভুল। বলে মুখে হাত দিয়ে জোরে জোরে কাঁদতে লাগে লুজিয়া। লুজিয়া চোখ মুছে বলল, তুমি চিন্তা করো না থেও, আমি কাল বাংলাদেশে ফিরে যাব, তোমাকে মুক্ত করে দিয়ে যাব, তোমার ক্যারিয়ারের কোনো ক্ষতি হবে না, তুমি শুধু আমাদের সম্পর্কর একটা খারাপ স্বপ্ন মনে করে ভুলে যাও। বলে লুজিয়া উঠে চলে যেতে লাগলে থেও কোনো মতে মাটি থেকে উঠে দৌড়ে গিয়ে লুজিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। লুজিয়া বলল, আমাকে ছাড়ো, যেতে দাও আমাকে। থেও ছাড়ল না। লুজিয়া থেউংয়ের হাত থেকে কোনোভাবে খুলে পিছন ফিরে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল থেউংয়ের গালে, আর বলল, যথেষ্ট থেউং, অনেক হয়েছে। থেউং গালে হাত দিয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে লুজিয়ার দিকে। লুজিয়া বলল, তোমরা সেলিব্রিটিরা ভালোবাসাকে খেলনা মনে করো, আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে, একের পর এক কষ্ট সহ্য করেছি, কিসের রাগ আমার উপর? তোমার সব কথা মেনেই তো আছি থেও, তোমার রাগ সহ্য করেই তো আছি। ওকে ওকে, আমার ভুল হয়েছে, তোমারও ভুল হয়েছে, আর আমি সব সমাধান করেই যাব, আর কোনো সমস্যাই থাকবে না। কেউ তো এটা জানেও না যে আমরা বিবাহিত, তুমি ভালো থাকলেই ভালো। লুজিয়া চলে যেতে লাগলে থেউং গিয়ে লুজিয়ার হাত মোচড় দিয়ে ধরে এবং পিছনে নিয়ে যায়। লুজিয়া বলল, থেউং লাগছে। থেউং বলল, আমার মা কখনো আমাকে একটা থাপ্পড়ও মারেনি লুজিয়া। লুজিয়া বলল, উফ থেউং ছাড়ো আমার হাত, আমি ব্যথা পাচ্ছি। থেউং হাত ছাড়িয়ে দিয়ে লুজিয়াকে ব্রাইডাল স্টাইলে কোলে নিল। লুজিয়া বলল, কি করছো থেউং, আমাকে নামাও। থেউং লুজিয়াকে নিয়ে গিয়ে গাড়ির সামনে নামালো এবং গাড়ির দরজা খুলে দিল। লুজিয়াকে ধাক্কা মেরে গাড়িতে বসালো এবং দরজা বন্ধ করে দেয়। লুজিয়া বলল, কি করছো থেউং, আমাকে আমাকে গাড়িতে বসালে কেন? থেউং ড্রাইভার সিটে গিয়ে বসে বলল। থেউং ড্রাইভারকে গিয়ে বলল, চাবি দাও। ড্রাইভার বলল, স্যার আপনি। থেউং ড্রাইভারের দিকে গরম চোখ করে তাকায়। ড্রাইভার ভয় পেয়ে যায় থেউংয়ের লাল চোখ দেখে। ড্রাইভার কোনো কথা না বলে থেউংকে চাবি দিয়ে দিল। থেউং বলল, বাড়িতে যেন এই ব্যাপারে কেউ না জানে। ড্রাইভার বলল, ওকে স্যার। থেউং গাড়িতে বসলো। লুজিয়া বলল, এইগুলো কি করছো থেউং, এমন কেন করছো? তুমি মাতাল হয়ে আছো, তুমি গাড়ি চালাও না, আমি তোমার সাথে কোথাও যাব না। বলে লুজিয়া গাড়ির দরজা খুলতে গিয়ে থেউং গাড়ির দরজা লক করে দেয়। লুজিয়া বলল, প্লিজ থেউং, এমন করো না, দরজাটা খুলো। থেউং থেউং লুজিয়ার কোনো কথা না শুনে গাড়ি স্টার্ট দিল এবং জোরে চালিয়ে যেতে লাগলো। লুজিয়া বলল, থেউং গাড়ি থামাও, এত জোরে গাড়ি চালিও না, আমি ভয় পাচ্ছি। থেউং তুমি নেশায় আছো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, প্লিজ থেউং। থেউং বলল, হোক অ্যাক্সিডেন্ট, একসাথে মারা যাব, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে আমার জন্য মরতে পারবে না? গরম চোখ করে তাকিয়ে থাকে লুজিয়ার দিকে। থেউং আরো জোরে স্পিডে গাড়ি চালাতে লাগলো। লুজিয়া বলল, থেউং তুমি কি পাগল হয়ে গেছো? আমি হাত জোর করে বলছি, এমন করো না প্লিজ থেউং, আমি সত্যি ভয় পাচ্ছি। থেউং লুজিয়ার দিকে তাকালো, দেখলো লুজিয়া হাত দিয়ে চেয়ারে ঢেকে কান্না করছে। থেউং জোরে গাড়ি ব্রেক করে থামিয়ে দিল। গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে মাথা লাগিয়ে কাঁদতে লাগে। কিছুক্ষণ পর লুজিয়া কাঁদতে কাঁদতে দেখলো থেউং মাথা নিচা করেই আছে। লুজিয়া চোখ মুছে থেউং এর কাঁধে হাত রাখে। থেউং মাথা তুলে ছল ছল চোখে লুজিয়ার দিকে তাকায়। লুজিয়া কিছু বলার আগেই থেউং তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বের হয় এবং গাড়ির উপরে হাত রেখে মাথা নিচু করে শব্দ করে কাঁদতে লাগে। লুজিয়া গাড়ির ভিতর থেকে বের হয়ে দেখে থেউং অঝরে কেঁদেই চলেছে। সে কখনো থেউংকে এত জোরে জোরে কাঁদতে দেখেনি। লুজিয়া থেউংয়ের কাছে এসে ভয়ে ভয়ে থেউংয়ের পিঠে হাত দেয়। থেউং পিছনে ঘুরে লুজিয়াকে জড়িয়ে ধরে আর বলে, লুজিয়া আমি তোমাকে হারাতে চাই না। হ্যাঁ, আমি হয়তো একটু বেশি রাগ করেছি তোমার উপর। লুজিয়া আমি আমার ক্যারিয়ার নিয়ে, আমার কাজ নিয়ে সবসময় খুব সিরিয়াস থাকি।
শুধু এই জন্য আমি বাসায় থাকতাম না। থেয়ং লুজিয়াকে ছাড়ে এবং দুই হাত লুজিয়ার গালের উপর আলতো ভাবে রাখে, কপালের সাথে কপাল লাগিয়ে বলে, আমি এখন বাসায় এসে থাকি শুধু তোমার কারণে। আমি জানি আমার পরিবার তোমাকে এখনো মেনে নিতে পারেনি। আমি চাইনি আমার পরিবারের কেউ তোমাকে কিছু বলুক, তাই আমি বাসায় এসে থাকতে শুরু করেছি। কিন্তু আমি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলছি। লুজিয়া থেয়ং এর চোখের জল মুছতে গিয়ে বলল, থেয়ং শান্ত হও, চলো গাড়িতে উঠো। থেয়ং বলল, আম সরি লুজিয়া, তোমাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি 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 তোমাকে ভালোবাসি লুজিয়া। থেয়ং নাকের সাথে নাক লাগিয়ে আস্তে আস্তে বলল, প্লিজ প্লিজ লুজিয়া, তোমার চলে যাও আমি মেনে নিতে পারবো না। তুমি তুমি এমনটা বলো না, আমি পাগল হয়ে যাব। আমাকে প্লিজ ক্ষমা করো, প্লিজ। হাত জোর করে বলল। থেয়ং এর এমন কান্না দেখে লুজিয়া নিজেকে ঠিক রাখতে পারে না। থেয়ং লুজিয়ার গালটা শক্ত করে ধরে মুখের কাছে এনে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। থেয়ং ওইভাবেই লুজিয়াকে ধরে কাঁদতে থাকলো। লুজিয়া থেয়ং এর গরম নিঃশ্বাস মুখের ওপর ফিল করতে পারছিল। তার বুকের ভিতর ধুকধুকটা বেড়ে যায়। থেয়ং লুজিয়া ঠোঁটের দিকে তাকায়। লুজিয়া থেয়ং এর স্ট্রবেরির মতো ঠোঁটগুলোর দিকে তাকিয়ে থাকে। থেয়ং চোখ বন্ধ করে আস্তে আস্তে লুজিয়ার ঠোঁটের দিকে এগিয়ে আসে। ঠোঁটের সাথে একটু ঘষা দিয়ে বলল, আই লাভ ইউ লুজিয়া। লুজিয়া নিজেকে আর ঠিক রাখতে পারল না। লুজিয়া থেয়ং এর ভেজা চুলের মাঝে হাত রেখে থেয়ংকে কিস করতে লাগলো। থেয়ংও আর নিজেকে ধরে রাখতে পারল না। থেয়ং লুজিয়াকে গায়ের সাথে চেপে ধরে, এক হাত লুজিয়ার কোমরে আঁকড়ে ধরে নিজের দিকে টেনে নেয় এবং কিস করতে থাকে। থেয়ং লুজিয়াকে গাড়ির ভিতর বসায় এবং লুজিয়ার কাছে এগিয়ে যায়। এক মুহূর্ত দেরি না করে লুজিয়া ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের সান্নিধ্যে নিয়ে আসে, ঠোঁটটা ক্ষত বিক্ষত করে দেয়। লুজিয়ার নিঃশ্বাস ঘন হয়ে আসে। লুজিয়া থেয়ংকে সরিয়ে দেয় এবং ধীরে বলে, আমাকে নিঃশ্বাস নিতে দাও থেয়ং। থেয়ং ঠোঁটটাকে লুজিয়ার গলায় নামিয়ে নিয়ে আসে এবং ওয়েট কিস করতে থাকে। লুজিয়া থেয়ংকে সরিয়ে দিতে চায়। থেয়ং পাগলের মতো জোরে জোরে নিঃশ্বাস নেয় বলতে থাকে, কি হলো লুজিয়া? লুজিয়া, আমি তোমাকে আজ অনেক আদর করতে চাই বলে থেয়ং নিজের শার্ট খুলে এবং লুজিয়াকে গাড়ি জানালার সাথে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, প্লিজ লুজিয়া, আমাকে আজ আটকায়ও না, তোমার নেশায় আমাকে ডুবতে দাও। থেয়ং লাস্ট কথা শুনে লুজিয়া নিজের সবকিছু যেন গুলিয়ে ফেলে। হার্টবিট এত জোরে হয়ে গেছে যে নিজের মন নিজের ভিতরে নেই। থেয়ংয়ের ঘন নিঃশ্বাস লুজিয়াকে তার দিকে চুম্বকের মতো টানে। আবারও ঝমঝম বৃষ্টি নামে। বৃষ্টি যেন তাদের ভালোবাসার আগাম বার্তা নিয়ে এসেছে। থেয়ং লুজিয়াকে আঁকড়ে ধরে কিস করতে শুরু করে। থেয়ং লুজিয়ার শার্টের বোতাম খুলে। লুজিয়া লজ্জা পাচ্ছিল, কারণ বিয়ের পর আজ প্রথম তার স্বামী তাকে স্পর্শ করেছে। তোমার মনে পড়লো কোনো একদিন থেয়ং তোমাকে বলেছিল সে তোমার নাভিতে কিস করতে চায়। সে আজকেও সেম কাজটাই করছে। তুমি একদম লজ্জায় লাল হয়ে যাও। তুমি এই অস্থিরতা আর নিতে পারছিলে না। এই ভালোবাসার নেশা তুমি ছাড়তেও চাইছো না। যদিও তুমি লজ্জা পাচ্ছিলে, কিন্তু এই স্পর্শ তোমার অনেক বেশি ভালো লাগছিল। থেয়ং তোমার নেশায় নিজেকে আসক্ত করে ফেলে। সে তোমাকে কিস করতে থাকে। যখন আসলে সে তোমাকে স্বামীর সুখ দিতে চায়, হঠাৎ তোমার কিছু একটা মনে পড়ে। তুমি থেয়ংকে সরিয়ে দাও। থেয়ং বলল, তুমি ঠিক আছো লুজিয়া? লুজিয়া বলল, হ্যাঁ ঠিক আছি। বলতেই থেয়ং আবার তোমার গলায় চুমু দিতে লাগে। লুজিয়া বলল, থেয়ং থেয়ং ওয়েট। থেয়ং তাকায়, আমরা কিছু ভুলে যাচ্ছি। তুমি আমাকে একটা প্রমিস করেছো। তুমি মনে করো না যে আমি তোমার স্পর্শে বিরক্ত হচ্ছি। তুমি আমার স্বামী, আমাকে স্পর্শ করার তোমার অধিকার আছে।
আমি চাই আমরা এক হই, কিন্তু থেয়ং তুমি আমাকে কিছু একটা বলেছিলে। থেয়ং সোজা হয়ে বসে, লুজিয়া শার্ট পরে নেয়। থেয়ং বলল, সরি লুজিয়া, আমার মাথায় ছিল না। আমি বলেছিলাম তোমাকে যে মাকে রাজি করিয়ে সবাইকে জানিয়ে তোমাকে বিয়ে করব এবং তারপরে আমরা এক হব। লুজিয়া 2 হাত দিয়ে থেয়ংয়ের গাল ধরে নিজের দিকে ঘুরায় এবং চোখে চোখ রেখে বলে, থেয়ং, আমরা স্বামী স্ত্রী, এটা আমরা মানি। তুমি আমার স্বামী, তুমি যদি আমাকে আদর করো, আমি বাধা দেওয়ার কেউ না, কারণ এইটা তোমার অধিকার। কিন্তু ম্যাডাম আমাকে তোমার কাছে যেতে মানা করেছে, আর তুমিও প্রমিস করেছো। আমি কিভাবে চাইবো আমার স্বামী প্রতিজ্ঞা ভেঙে যাক? তাই মনে করিয়ে দিলাম। থেয়ংয়ের চোখে পানি আসে। থেয়ং বলল, মার কথা বাদ দাও, আমি তো আমার কথা রাখতে পারলাম না। সরি লুজিয়া। লুজিয়া বলল, থেয়ং, আমাদের মধ্যে এমন কিছুই হয়নি, তাহলে কেন তুমি এমন কথা বলছো? থেয়ং বলল, তুমি আমাকে সরিয়ে না দিলে তো হইতো। লুজিয়া বলল, পাগল ছেলে একটা, ইটস ওকে। থেয়ং লুজিয়ার হাত ধরে বুকের সাথে ঠেকিয়ে বলল, আমি এখন থেকে চেষ্টা করব লুজিয়া তোমার সাথে রাগ না করার। আসলে অনেক সময় কাজের চাপেও আমার মেজাজটা খুব খিটমিটে হয়ে যায়। যাই হোক লুজিয়া, আমি আমার জীবনসঙ্গী হিসাবে তোমাকেই চাই। আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না বলে লুজিয়ার হাতে চুমু দেয়। কিন্তু থাপ্পড়টা বেশ জোরে ছিল বলে গাল ধরে। লুজিয়া বলল, আহারে বাবুটা লেগেছে। থেয়ং বলল, কিসি দাও, দেখো লাল হয়ে গেছে। লুজিয়া থেয়ংয়ের চিবুক ধরে গালে একটা চুমু দেয়। থেয়ংও লুজিয়াকে জড়িয়ে ধরে। লুজিয়া বলল, আমিও আমার জীবনে শুধু তোমাকে চাই থেয়ং। ওরা বাসায় গেল। লুজিয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 3টা বাজে। থেয়ং, অনেক রাত হয়েছে, যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। থেয়ং বলল, তুমিও চলো আমার সাথে। লুজিয়া বলল, না, ম্যাডাম যদি জানে তাহলে খুব রাগ করবে। যাও রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ো। থেয়ং বলল, আমি তোমাকে চাই লুজিয়া বলে লুজিয়ার কাঁধে মাথা রাখে। লুজিয়া থেয়ংয়ের গালে হাত দিয়ে বলল, দেখে মনে হচ্ছে তোমার নেশার ঘরে এখনো কাটেনি। থেয়ং বলল, চলো না আমার সাথে রুমে, প্লিজ প্লিজ প্লিজ। লুজিয়া বলল, আমার কাপড় চোপড় ভেজা থেয়ং, চেঞ্জ করতে হবে। থেয়ং বলল, আমার রুমে চেঞ্জ করে নিও। লুজিয়া বলল, পাগল হয়ে গেছো, যাও থেয়ং রুমে যাও। থেয়ং মুখ ভার করে বলল, ওকে। লুজিয়াও রুমে আস্তে আস্তে ঢুকলো। দেখে মা গভীর ঘুমে আছে। লুজিয়া কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে। এমন সময় টেক্সট আসলো। থেয়ং টেক্সট করেছে। থেয়ং লিখেছে, লুজিয়া, ঘুম আসছে না, আসো না আমার রুমে। লুজিয়া লিখেছে, না থেয়ং, যদি ম্যাডাম বুঝতে পারে তাহলে আমার খবর করবে। থেয়ং বলল, তুমি এখন আসো, সবাই ঘুম ভাঙার আগে। তুমি আবার রুমে চলে যাও, আসো না। দিয়ে একটা মন খারাপের ইমোজি দিয়েছে। লুজিয়া বলল, ওকে বাবা, আসছি। লুজিয়া থেয়ংয়ের রুমে গেল। দেখে সে শুয়ে আছে। থেয়ং বলল, আসছো তুমি বলে উঠে গিয়ে জড়িয়ে ধরে। থেয়ং এক মুহূর্ত দেরি না করে লুজিয়ার পায়ের উপর মাথা রাখে এবং শুয়ে পড়ে। লুজিয়া থেয়ংয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। থেয়ং বলল, লুজিয়া, আমি একজন সাধারণ মানুষ না, আমি একজন সেলিব্রিটি। আমি চাইলেও সাধারণ মানুষের মতো থাকতে পারবো না। আমি জানি আমার ব্যস্ততা এবং আমার কথায় তুমি কষ্ট পেয়েছো। লুজিয়া, আমি তোমাকে বলতেই লুজিয়া বলল, থেয়ং, এখন এগুলো কথা থাক, আমি শুধু একটা কথাই বলবো, তুমি যাই করো আমার সমস্যা নাই, কিন্তু চেঞ্জ হয়ে যেও না, তোমার চেঞ্জ আমাকে কষ্ট দেয়। থেয়ং লুজিয়ার হাতে চুমু দিল এবং বলল, আমার পাশে একটু শুবে লুজিয়া। লুজিয়া বলল, ঠিক আছে। লুজিয়া থেয়ংয়ের পাশে শুতে থেয়ং মুচকে আসে। লুজিয়া থেয়ংয়ের দিকে 2 হাত প্রশস্ত করে দেয়। থেয়ং অবাক হয়ে দেখে। লুজিয়া বলল, কি, আসো। থেয়ং বলল, সত্যি। লুজিয়া বলল, হুম। থেয়ং কাছে আসলে লুজিয়া থেয়ংয়ের মাথা বুকের মাঝে রেখে জড়িয়ে নেয়।
থেউং জড়িয়ে ধরে থাকে লুজিয়াকে। এখন ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বলে কপালে চুমু এঁকে দেয়। থেউং ঘুমিয়ে গেল। লুজিয়ারও চোখ লেগে আসতে সে চোখ ডলে তাকায়। উঠতে লাগলে দেখে থেউং উড়ে আরো জোরে করে জড়িয়ে ধরে আছে। লুজিয়া আর নড়েই না। থেউং ঘুমের মাঝে হাত সরালেই সে রুমে চলে যাবে, কিন্তু সেইটা আর হয় না। এমন থাকতে থাকতে এক সময় লুজিয়া ঘুমিয়ে পড়ে সেখানেই। পরদিন সকালে থেউং এর ঘুম ভাঙে, দেখে লুজিয়ার বুকের উপর শুয়ে আছে। থেউং লুজিয়ার চেহারা দেখতে পাচ্ছে না। তার বিছানার ডান দিকে একটা আয়না ছিল। সে আয়নাতে লুজিয়ার নিষ্পাপ চেহারা দেখছে এবং মুচকি মুচকি হাসছে। মাথায় হাত বুলিয়ে দিতে লুজিয়া একটু নড়ে চড়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে। থেউং ভালো করে কম্বলটা দিয়ে ঢেকে দিল। কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বাড়ির সবাই ওঠার আগে সে রেডি হয়ে বের হয়ে যায়। টাইম স্কিপ। আস্তে আস্তে মাস পার হতে লাগলো। থেউং নিজেদের নতুন গান নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। লুজিয়াকে সময় দিত না। এইদিকে থেউং এর বোন জেনি লুজিয়াকে সহ্যই করতে পারে না। সুযোগ পেলেই লুজিয়াকে অপমান করে। আর থেউং এর মা আস্তে আস্তে লুজিয়াকে পছন্দ করতে লাগে, কারণ তিনি মনে করেন লুজিয়া থেউং এর জন্য সঠিক চয়েস। এর ভেতর থেউং নতুন গানের শুটিং এর জন্য 15 দিনের জন্য বাইরে চলে যায়। আচ্ছা, কালকে একটা কমেন্ট পেয়েছি। আপুটি লিখেছে, সত্যি কি বা সেলিব্রিটি এমন হয়? এত কঠোর করে গল্প কেন দিচ্ছ? এত কষ্ট দিও না। একজনকে ভালোবাসি, এখন দেখি সেলিব্রিটিদের অজানা মানুষকে ভালোবাসা খুবই মহা অপরাধ। মহা অপরাধ না, আসলে গল্পটা এমনভাবে সাজিয়েছি, আমি এখানে কিছু বাস্তবতা তুলে ধরেছি। আমরা নর্মাল পার্সনরা যখন একজন সেলিব্রিটির লাইফে যাওয়ার চিন্তা করি বা যেতে চাই, আমরা সবসময় সবকিছু মেনে নিতে পারি না। আপনারা খেয়াল করবেন, একজন সেলিব্রিটি একটা নর্মাল মানুষকে বিয়ে করা খুবই রেয়ার। আর বেশিরভাগ সেলিব্রিটিদের মধ্যে বিয়ে হয়। এটার কারণ একটাই, যে সবাই ব্যস্ত থাকে কাজে। যখন আপনার প্রিয় মানুষটা আপনাকে ছেড়ে দিনের পর দিন বাহিরে থাকবে, তখন খারাপ লাগাটা আপনার মাঝেও কাজ করবে। এখানে একটা বিষয় আছে। সো আমি গল্পটাকে একটা সেলিব্রিটির ভালোবাসাও যেমন দিয়েছি, তেমন একটা মানুষের বাস্তব কিছু চিত্রও তুলে ধরেছি। আমরা যখন সেলিব্রিটির লাইফে যেতে চাই, আমাদের সাফার করতে হবে, কারণ আমরা আমাদের ভালোবাসার মানুষকে পাবো না, তাকে প্রতি রাতে পাবো না, সে থাকবে না, সে কাজে কর্মে বাহিরে থাকবে। এই যে কষ্টটা, সে তার মন মেজাজ ঠিক থাকবে না, কারণ কাজের চাপ এমন একটা যে অলওয়েজ মেজাজটা খিটমিটে করে দিতে বাধ্য হয়ে যায়। সো আমি এখানে কিছুটা বাস্তবতা তুলে ধরে কিছু সামঞ্জস্য রেখে গল্পটা লিখেছি। সো গল্পটা যেমনটা একটু নেগেটিভ দিক আছে, একটু পজিটিভ দিকও আছে, কিছু বাস্তবতাও আছে, কষ্টও আছে, ভালোবাসা আছে, রোম্যান্স আছে। সো এটা নিয়ে গল্পটা সাজানো। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবেন। টাটা।